নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে স্বাগত জানাই সোনোস্ক্যান এয়ারের আজকের পডকাস্টে। আজকের পডকাস্টে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটি মহিলার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ, মেনস্ট্রুয়াল হেলথ। পেইনফুল পিরিয়ডস, ইররেগুলার সাইকেল, হেভি ফ্লো, এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব এবং সহজভাবে বুঝে নেব। আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট গাইনেকোলজিস্ট ডক্টর রূপসা মজুমদার। ডক্টর মজুমদার, আপনাকে স্বাগত। নমস্কার। সবার আগে যেটা জানবো যে নর্মাল পিরিয়ডস কি? দেখো ইশিকা, আজকে যে টপিকটা চুজ করা হয়েছে সেটা আমাদের দৈনন্দিন জীবনের, মহিলাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট টপিক, খুবই গুরুত্বপূর্ণ। নর্মাল পিরিয়ড বলতে আমরা বুঝি কতগুলো ভাগ করে নিই। একটা হলো কত দিনের মাথায় পিরিয়ড হবে, কতটা ব্লিডিং হবে, সেই পিরিয়ডের সাথে অ্যাসোসিয়েটেড পেন কতটা হবে। ইউজুয়ালি আমি এক এক করে বলি। তোমার পিরিয়ডের ব্লিডিং মোটামুটি আমরা মেডিকেল টার্মে বলবো 30 to 80 ml পার ডে। সেটা কী করে বুঝবো? ধরো তোমার প্রত্যেক ঘন্টায় যদি 1 কি 2 ঘন্টার মধ্যে প্যাড চেঞ্জ করতে হচ্ছে এরকম কনজিকিউটিভলি ফর 2 to 3 আওয়ার্স, তখন আমরা বুঝবো যে না, কিছু একটা গন্ডগোল হচ্ছে, বেশি ব্লিডিং হচ্ছে। আদারওয়াইজ নর্মালি আমাদের গোটা 24 আওয়ার্সের মধ্যে 2 to 4 প্যাডস ইউজ যদি করতে হয়, তার বেশি যদি ইউজ না করতে হয়, দ্যাট ইজ নর্মাল। ঠিক আছে? এবার আসলো পিরিয়ডের ডিউরেশন নিয়ে। ডিউরেশন মোটামুটি ধরো 3 থেকে 7 দিন নর্মাল ডিউরেশন। কারুর যদি 7 দিনের বেশি পার হয়ে যায়, 10 দিন 12 দিন ধরে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে বুঝবো যে এর মধ্যে কিছু অ্যাবনর্মালিটি আছে। আরেকটা বিষয় হলো কত দিনের মাথায় পিরিয়ড হচ্ছে। সাধারণত 28 ডেজ প্লাস মাইনাস 7 ডেজ, মানে 21 ডেজ টু 35 ডেজ, এই মোটামুটি ডিউরেশনে পরে পিরিয়ড হওয়ার কথা। কারুর যদি 21 ডেজ বা তার আগে পিরিয়ড হয়ে যাচ্ছে, অথবা কারুর যদি 35 ডেজ ওভার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে ইন্টারনাল কিছু প্রবলেম আছে এবং সেই প্রবলেমকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এইটা হলো মোটামুটি নর্মাল পিরিয়ড। এবং এর সঙ্গে যেটা মেন অ্যাসোসিয়েটেড পেন, অনেকের কম পেন হয়, কারুর পেন হয় না। কিন্তু এমন পেন যদি হয় যেটা দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করছে, সাপোজ একটা বাচ্চা সে স্কুলে যেতে পারছে না, বা ওয়ার্কিং উইমেন সে কাজে যেতে পারছে না, বা কাজে যদি যায়ও সারাদিন একটা প্রচণ্ড অস্বস্তির সম্মুখীন হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এর চিকিৎসা করার সময় এসছে। আচ্ছা, প্রতি 4 থেকে 7 জনের মধ্যে একজন মহিলারই ইররেগুলার পিরিয়ডস হয়। এর কারণ ঠিক কি? মানে ইররেগুলার পিরিয়ডস হওয়ার কারণ কি হয়? আচ্ছা, ইরেগুলার পিরিয়ডস হওয়ার অনেকগুলো কারণ আছে। কিছু স্ট্রাকচারাল কজ থাকে, কিছু তোমার ইন্টারনাল ফিজিওলজিক্যাল কজ থাকে, যেটা মানে নর্মাল ফিজিওলজি থেকে কিছুটা ডেভিয়েট হয়েছে। ঠিক আছে, এবার স্ট্রাকচারাল কজগুলোতে আমরা আসি। সেটাকে আমরা একটা কারণ হতে পারে, সাপোজ ধরো তোমাকে আমি বোঝানোর জন্য বলছি যে মেয়েদের যে জরায়ু বা ইউটেরাস, তার মধ্যে লেয়ার কি থাকে। ভেতরে 3খানা লেয়ার থাকবে। তোমার ভেতরের একদম যে ইনার লেয়ার, সেই লেয়ারটা প্রত্যেক মেনস্ট্রুয়েশন পিরিয়ডের সময় ওয়াশ অফ হয়ে বেরিয়ে আসে, সেটাই মাসিকের রক্ত। কিন্তু যেটা বেরিয়ে আসে না কোনটা? মাসেল লেয়ার, তার বাইরে সেরোসার লেয়ার। ঠিক আছে, ইউটেরাসের যে কাভারিংটা। এবার যেটা প্রবলেম হয় তোমার, ধরো কোনো কারণে যে ইন্টারনাল লেয়ারটা আছে, সেই লেয়ারের মধ্যে একটা মাংসপিণ্ডের মতো গজিয়ে গেল, সেটাকে আমরা কি বলি? পলিপ। তার মধ্যে মাসেলের কোনো পোর্শন থাকবে না, জাস্ট ভেতরেরই যে লেয়ারটা, যে লেয়ার থেকে মাসিক হচ্ছে, সেই লেয়ারে একটা মাংসপিণ্ডের মতো জিনিস দেখতে গজিয়ে গেল। ছোটোখাটো টিউমারের মতো বলতে পারো। পলিপের ক্ষেত্রে হতে পারে ইরেগুলার ব্লিডিং। আরেকটা কারণ হয় তোমার ইউটেরাসে টিউমার হলো, সেখান থেকে তোমার ইরেগুলার ব্লিডিং হতে পারে। বা হতে পারে তোমার গোটা ইউটেরাসটাই বড় হয়ে গেল, কোনো কারণে ইন্টারনাল যে লেয়ারটা, সেটা দুটো লেয়ারের মধ্যে যে জাংশন বা একটা বর্ডার থাকার কথা, সেটা ডিসরাপ্ট হয়ে গেল, সেখান থেকে ইরেগুলার ব্লিডিং হতে পারে। এবং সব থেকে খারাপ জিনিস যেটা, কোনো রকম ম্যালিগনেন্সি থাকলে, কোনো রকম ক্যান্সার যাকে আমরা সোজা বাংলায় বলছি, সেরকম কারণ থাকলে সেখানে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। এবার কোন সময় তোমার ইউটেরাইন ব্লিডিংটা অ্যাবনর্মাল হচ্ছে তার উপর অনেকটা কিছু নির্ভর করে। সাধারণত যখন কোনো মেয়ের পিরিয়ড শুরু হচ্ছে একদম অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, এবং যখন পিরিয়ড শেষের দিকে, এই দুটো টাইমে একটু ইরেগুলার ব্লিডিং হওয়ার চান্স থাকে। কেননা এই সময় যেটা হয় সেটা অ্যানোভিউলেটরি ব্লিডিং, মানে প্রত্যেক মাসে মাসে মেয়েদের কি হয়, একটা করে ডিম তৈরি হয়, বাংলায় বলতে গেলে ওভাম তৈরি হচ্ছে। সেখান থেকে আমাদের হরমোনাল যে সাইকেলটা সেটা রেগুলেট হচ্ছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে। কিন্তু যখন কোনো মেয়ের প্রথম মাসিক শুরু হচ্ছে, প্রথম কিছু সাইকেল এমন হতে পারে যে তার ডিমটা ঠিকঠাক তৈরি হলো না।
ঠিক আছে, সেক্ষেত্রে তার ব্লিডিংটা একটু ইরেগুলার হতে পারে। এবং শেষের দিকে যখন মাসিক বন্ধ হতে চলেছে সেই সময়ও অনেক সময় ডিম ঠিকঠাক তৈরি হয় না, সেক্ষেত্রে অনেক সময় তাদের ইরেগুলার ব্লিডিং হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ধরো শরীরে রক্ত জমাট বাঁধার যে আমাদের প্রবণতাটা, স্বাভাবিক প্রবণতা, সেটার যদি কোনো রকম গন্ডগোল থাকে, কোঅ্যাগুলেটিভ ডিসঅর্ডার্স, সেক্ষেত্রে পিরিয়ডের প্রবলেম হতে পারে। আর ওভিউলেটরি কারণ তো তোমায় বললামই যে ওভিউলেশনের কিছু প্রবলেম হলে, যেটা এখন বিশাল বড় একটা প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেগুলোর থেকে মেয়েদের সমস্যা হচ্ছে। ঠিক আছে, এবং আরও কিছু কারণ থাকে যেগুলো অনেক সময় আনএক্সপ্লেইনডও কিছু কারণ থাকে, যে এন্ডোমেট্রিয়ামের নেচারটা একটু অন্যরকম হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। এবার মেন যে জিনিসটা হলো আমাদের পিসিওডি, এটাই অ্যাকচুয়ালি সবাই বেশিরভাগ মেয়েরা বা মহিলারা এই সমস্যা নিয়ে আমাদের কাছে মেনলি আসছেন। এই পিসিওডির কারণটা কি? দেখো, দু রকম ক্ষেত্রে পিসিওডি দেখা যাচ্ছে। একটা হলো রোগা বাচ্চাদের পিসিওডি হচ্ছে, একটা হলো মোটা বাচ্চাদেরও হচ্ছে। এবার যাদের ওয়েট গেইন হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে না, তোমরা ওয়েট লুজ করো, রেগুলার এক্সারসাইজ করো, স্ট্রেস নিও না, খাওয়া দাওয়ার মধ্যে তোমাদের ডায়েটটা একটু পুষ্টিকর যাতে ডায়েট হয়, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করো। এভাবে কিছুটা কন্ট্রোল করা যেতে পারে। তার সাথে তো আমরা হরমোনাল পিলস দেবো, ব্লিডিং বেশি হলে ট্রানএক্সামিক অ্যাসিড এগুলো দেবো, ব্যথা হলে পেইন ম্যানেজমেন্টের ওষুধ দেবো। এবং কিন্তু মেনলি যেটা ওয়ার্ল্ড ওয়াইড আজকাল চ্যালেঞ্জ হলো, যে যারা রোগা তাদের যখন পিসিওএস হচ্ছে, সেক্ষেত্রে খুব একটা ওষুধে সবসময় কাজ করতে চায় না। ধরো তুমি 6 মাস 7 মাস হরমোনাল পিলসের সাইকেলসের, তাদের ক্ষেত্রে কি ওয়েট গেইন করতে হয়? না না, ওরকম কোনো ব্যাপার নেই। সাধারণত আমরা জোর দিই যে অ্যান্টি অক্সিডেন্ট রিচ ফুড খাবার ক্ষেত্রে, তাদের স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে একদম দিনে তোমার 6-7 ঘন্টা বা 7-8 ঘন্টার ঘুম, রাত জাগা, বা পড়াশোনা হোক বা প্রাত্যহিক জীবনের বিভিন্ন রকম চাপ তো আজকাল মানুষের অতিরিক্ত বেশি এসেই গেছে, সেগুলো নিয়ে অযথা চিন্তা ভাবনা না করা, এইগুলোর উপরই মেনলি গুরুত্ব দেওয়া হয়। তার সঙ্গে তো কিছু আমরা হরমোনাল সাইকেল, মানে হরমোনাল পিলস দিয়ে সাইকেল রেগুলেট করার জন্য ওষুধপত্র দিচ্ছি, এগুলো দিয়ে চেষ্টা করা হয়। আচ্ছা, ইররেগুলার পিরিয়ডসের জন্য প্রেগন্যান্সিতে প্রবলেম আসে? 100% ক্ষেত্রে আসে বলতে পারবো না, তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ড তোমার ঠিকঠাক ওভিউলেশন না হওয়ার জন্য হয়, সেসব ক্ষেত্রে তো প্রবলেম আসবেই। আচ্ছা, ডিইউবি এই শব্দটির ব্যাপারে অনেকেই জানেন না, আবার অনেক যারা হয়তো জানেন তারা প্রপারলি জানেন না, তো এটি কি? অ্যাকচুয়ালি ডিইউবির টার্মটা এখন ইউজ হয় না, এখন যে টার্মটা ইউজ হয় এখন সেটা হলো এইউবি, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ের দুটো ভাগ করে দেওয়া হয়েছে কারণের। ঠিক আছে, একটা হলো পাম, PALM, পাম, P ফর পলিপ, A ফর অ্যাডেনোমায়োসিস, L ফর লিওমায়োমা, M ফর ম্যালিগনেন্সি। আর আরেকটা যেটা কজ বলা হচ্ছে যে কোঅ্যাগুলেটিভ ডিসঅর্ডার্স আর কোঅ্যাগুলোপ্যাথি, ওভিউলেটরি ডিসঅর্ডার্স, এগুলো হচ্ছে আয়াট্রোজেনিক হয়, মানে যেগুলো ওষুধের গন্ডগোলের জন্য, সাপোজ ধরো যে তুমি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছ, তার সঙ্গে এমন কোনো ওষুধ খেলে যেটাতে ইন্টারাকশন এমন হলো যাতে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ইফেক্টিভনেসটা কমে গেল, সেখান থেকে হতে পারে। ঠিক আছে, বা ওষুধের গন্ডগোলের জন্য কিছু হরমোনাল ডিপো ফর্মে দেওয়া হয়, সেখান থেকেও অনেক সময় পিরিয়ডের ইরেগুলারিটিস হতে পারে। ঠিক আছে, আরেকটা হয় তোমার এন্ডোমেট্রিয়াল যেটা ডিসঅর্ডার হয়, মানে তোমার যে জরায়ুর ভেতরের লেয়ারটা যেখান থেকে অ্যাকচুয়ালি তোমার পিরিয়ডটা হচ্ছে, সেই লেয়ারের কিছু একটা ফিজিওলজিক্যাল গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, এবং লাস্ট হলো নট ইয়েট ডেসক্রাইবড, মানে যেগুলোর কারণ হাজার পরীক্ষা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেইগুলো, এই কারণগুলো হলো তোমার মেনলি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর মধ্যে এই ভাগগুলো পড়ছে। আচ্ছা ম্যাম, ইররেগুলার পিরিয়ড হলে কি কি টেস্ট করাটা ইম্পর্টেন্ট? ব্লাড ওয়ার্কের মধ্যে তোমার ধরো যার বেশি ব্লিডিং হচ্ছে তার অবভিয়াসলি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, যে হিমোগ্লোবিন কেমন আছে। আরেকটা জিনিস আমায় দেখতে হবে যে কোনো রকম ইনফেকশন হচ্ছে কিনা। অনেক সময় লোকাল ইনফেকশন থেকে ব্লিডিং বেশি হতে পারে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটা, সেজন্য টোটাল কাউন্ট কিছু বেড়ে আছে কিনা। আরেকটা হয় শরীরে রক্ত জমাট বাঁধার প্রবণতা কেমন আছে, সেক্ষেত্রে সাহায্য করে প্লেটলেট কাউন্টস। কোনো কারণে প্লেটলেট কাউন্টস কম থাকলে সেখান থেকে শরীরে রক্ত জমাট বাঁধবে না, সেটা দেখতে হবে। অনেক সময় প্লেটলেট কাউন্টস নর্মাল থাকলেও সেটা কাজ করছে না ঠিক মতো, মানে সাপোজ ধরো আমি বসে আছি কিন্তু আমি কাজ করছি না, তাহলে প্লেটলেট কাউন্টসটা যদি শুধু আমি দেখি সেটাতে আমি বিভ্রান্ত হব, আমি ভাববো ওটা তো ঠিক আছে কিন্তু ও কাজ করছে না অ্যাকচুয়ালি। ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরস, রিস্টোসেটিন কোফ্যাক্টরস, এগুলো টেস্ট থাকে যেগুলো রক্ত জমাট বাঁধার প্রবণতা হচ্ছে কিনা কেমন দেখায়। হরমোনাল টেস্ট করতে হতে পারে, যেমন থাইরয়েড,
প্রোল্যাকটিন, তারপর পিসিওএম মহিলাদের ক্ষেত্রে অনেক সময় টেস্টোস্টেরন টেস্ট করা হয়, এগুলো যেমন ধরো হচ্ছে। এবং ধরো তোমার এরপর আসছে ইউএসজি সোনোগ্রাফি, যেগুলো আলট্রাসোনোগ্রাফিতে তোমার ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করা যেতে পারে, ইউএসজি হোল অ্যাবডোমেন করা যেতে পারে। যদি কোনো কারণে আমার মনে হচ্ছে একটা বড় সিস্ট আছে, সাসপেক্টেড ম্যালিগনেন্সি আছে, সেক্ষেত্রে তোমার সিটি হোল অ্যাবডোমেনও করতে হতে পারে যে সেই ম্যালিগনেন্সি কতদূর ছড়িয়েছে। আর বিশেষ করে যাদের ধরো পিরিয়ড বন্ধ হয়ে গেছে, পোস্ট মেনোপজাল উইমেন, তাদের অনেক দিন পর আবার ব্লিডিং শুরু হলো, সেসব ক্ষেত্রে অতি অবশ্যই ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, সার্ভাইকাল প্যাপসমিয়ার এগুলো করতে হয়। কখনো কখনো ক্ষেত্রে ধরো যাদের সাদা স্রাব বেশি হচ্ছে, সেখান থেকে পরবর্তীকালে ব্লিডিং এর প্রবলেম হচ্ছে, হাই রিস্ক এইচপিভি ডিএনএ এগুলো টেস্ট করা যায় ভেজাইনাল সোয়াব থেকে, যাতে আগে থেকে সতর্ক হওয়া যায়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট কি করে হয় এটার? প্রথমত দেখো, আমি বেসিক জিনিস থেকে শুরু করি, মানে ধরো নন মেডিসিনাল দিক দিয়ে প্রথম শুরু করি। যেটা বললাম তোমাকে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, তোমাকে ডেইলি নিজের ডায়েট কন্ট্রোল করতে হবে। ডায়েট কন্ট্রোল মানে কিন্তু উপবাস করে বসে থাকা নয়। ডায়েট কন্ট্রোল মানে তুমি পুষ্টিকর খাবার খাবে, রেগুলার ইন্টারভেলে খাবে, চেষ্টা করবে জাঙ্ক ফুড এই জাতীয় জিনিসপত্রগুলো অ্যাভয়েড করার জন্য। যে কোনো মানে আজকাল সবাই জানে কি স্বাস্থ্যকর খাবার আর কি অস্বাস্থ্যকর খাবার, সেই অনুযায়ী খাওয়া দাওয়া করবে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করবে। তুমি মোটা হও, রোগা হও, যাই হও, ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু ওজন কমানোর জন্য বলা হচ্ছে না। ফিজিক্যাল এক্সারসাইজ তোমার শরীরে যে ইনসুলিন রেজিস্ট্যান্স দিনের পর দিন বাড়তে পারে, সেটাকে কমানোর জন্য বলা হচ্ছে। এটা তোমার শুধুমাত্র যে পিসিওডির ক্ষেত্রে সাহায্য করবে তা না, তোমার শরীরের সমস্ত কাজে এটা সাহায্য করবে। যে কোনো মানুষেরই ফিজিক্যাল এক্সারসাইজ করা খুব দরকার। ঠিক আছে। আর তারপর এলো তোমার মেডিসিনাল জিনিস। যদি কারুর ব্লিডিং বেশি হচ্ছে, তাকে আমরা ব্লিডিং কম করার ওষুধ, ট্রানএক্সামিক অ্যাসিড এগুলো দিয়ে চেষ্টা করি। ব্যথা বেশি হচ্ছে, পেন কিলার্স দিয়ে সেটা ট্রাই করা যেতে পারে। আর এরপর এলো তোমার যে হরমোনাল ওষুধ, আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস দিয়ে ট্রাই করা যেতে পারে, যে যাতে তার পিরিয়ডটা রেগুলার হয়, পিরিয়ডের ব্লিডিংটা কন্ট্রোল থাকে। তাতেও কাজ হলো না, তারপর আরও অনেক মানে হায়ার ইনজেক্টেবলস হরমোনস থাকে, প্রিপারেশনস থাকে, এগুলো দিয়ে আমরা চেষ্টা করতে পারি। এবং একদম শেষ, যাদের কোনো কিছুতে কাজ হচ্ছে না, কোনো রকম ওষুধে কাজ হচ্ছে না, বহু চেষ্টা করছে, বয়স অনেক বেড়ে গেছে, বা আস্তে আস্তে খারাপ রোগের দিকে যাওয়ার চান্স আছে, বা আমরা ইনভেস্টিগেশনে দেখছি যে না ম্যালিগনেন্সির দিকে গেলেও যেতে পারে, বা খুব বড় সাইজের টিউমার হয়ে গেছে, সেটা ওষুধে কন্ট্রোল হচ্ছে মানে না। ওটা কি ওভারিয়ান সিস্ট থেকে টিউমার, ওই সিস্টটাই কি টিউমারে টিউমার তোমার তো দুরকম হতে পারে। একটা হলো ইউটেরাসের গা থেকেই টিউমার বেরোতে পারে, সেটা ফাইব্রয়েড, লিওমায়োমা। আরেকটা হলো ওভারিয়ান সিস্ট হতে পারে। ঠিক আছে। এবার ব্লিডিং ডিসঅর্ডার দুটোর ক্ষেত্রেই হতে পারে। দুটোর ক্ষেত্রেই যদি একটা নির্দিষ্ট মাপ থাকে, যে এই মাপ অবধি আমার ওষুধে রেসপন্ড করলেও করতে পারে, যদিও 100% গ্যারান্টি ওরকমভাবে দেওয়া যায় না যে আমি এই ওষুধটা দিচ্ছি মানে ওটাতে কাজ করবেই, এমন ব্যাপার নেই। 4 সেন্টিমিটার সিস্টও রিডিউস হয়ে যেতে পারে, আবার 2 সেন্টিমিটার সিস্টও তোমার থেকেই যেতে পারে। ঠিক আছে। যেগুলো কোনোভাবেই ওষুধে কাজ করছে না, 6 মাস, 1 বছর, 2 বছর পেশেন্ট চেষ্টা করে যাচ্ছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, এত ব্লিডিং হচ্ছে যাতে পেশেন্টের হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে, তার দৈনন্দিন জীবনে সমস্যা হচ্ছে, সেসব ক্ষেত্রে লাস্ট অপশন হলো সার্জারি। আচ্ছা আচ্ছা, তার মানে এটা কি ঠিক হওয়া তো পসিবল, যে কারোর যদি কোনো সময় ওভারিয়ান সিস্ট থাকে, সে এক্সারসাইজ করেছে বা ঠিক ডায়েট মেইনটেইন করেছে, তোমাকে যেটা বললাম যে একটা নির্দিষ্ট সাইজ অবধি সেটাতে ওষুধে রেসপন্ড করার চান্স থাকে, বা তোমার যে সিস্টটা হয়েছে সেই সিস্টের টাইপটা কি, তো বিভিন্ন রকম সিস্ট হতে পারে না, তো এবার সিস্টের রকমের উপর নির্ভর করে ওষুধে কতটা রেসপন্ড করবে সেটা বলা যেতে পারে। তার যদি একটা টাইমে আবার রেগুলার পিরিয়ডস যদি স্টার্ট করে দেয়, তার মানে কি সেটা কি ঠিক হয়ে গেছে, তার প্রবলেমটা ঠিক হয়ে গেছে, মানে প্রবলেমটা কিছুদিনের জন্য সাবসাইড করে গেছে। এবার যেটা তাকে করতে হবে, তার হয়তো ওষুধের সাহায্য লাগবে না এই মুহূর্তে, ওষুধের সাহায্য নিয়ে সে জিনিসটাকে রেগুলারাইজ করে দিয়েছে। এবার রেগুলার হয়ে গেল মানে আমি আবার সেই জাঙ্ক ফুড খাওয়া শুরু করে দিলাম, তাহলে তো তোমার রোগ আবার আগের মতো হয়ে যাবে না। হয়তো তোমার ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না, কিন্তু তোমাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা নিজের যে নিয়ম শৃঙ্খলা জীবনে একটা, ওইগুলো তোমাকে চালিয়ে যেতেই হবে। ওগুলো তোমার তরফ থেকে তোমাকে ট্রাই করতে হবে। ওষুধপত্র, সার্জারি এগুলো আমাদের তরফ থেকে আমরা ট্রাই করব, কিন্তু তোমার নিজস্ব জীবনে তোমাকে তোমার তরফ থেকে এটা ট্রাই করতে হবে। আচ্ছা, পিরিয়ডসের টাইমে কি কি প্রবলেম হলে ওই টাইমে কনসাল্ট করাটা, মানে ইমিডিয়েট কনসাল্ট করাটা খুব দরকার ডক্টরের সাথে? এক নম্বর হলো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, দিনের পর দিন প্রচণ্ড ব্লিডিং হয়ে যাচ্ছে, এবং বাচ্চা আস্তে আস্তে বা মহিলারা আস্তে আস্তে রক্ত শূন্য হয়ে পড়ছেন, এরকম অবস্থায়
এত বেশি পেন হচ্ছে যে সহ্যের সীমার বাইরে হয়ে যাচ্ছে, এবং এটাও বলবো শুধু সহ্যের সীমার বাইরে না, হালকা পেনের থেকে বেশি পেন হলেই সেটা অ্যাড্রেস করা দরকার। কেননা জিনিসটা আস্তে আস্তে যদি বাড়তে থাকে, ধরো প্রথম মাসে আমরা দেখলাম একটু ব্লিডিং বেশি হচ্ছে, তো ভাবলাম ঠিক আছে ঠিক হয়ে যাবে, কিন্তু নেক্সট মান্থে আর একটু বাড়লো, তারপরে মান্থে আর একটু বাড়লো, তার মানে আমার রোগটা বাড়ছে, আমাকে এটার মূলেই শেষ করতে হবে। আমি যদি জিনিসটা বাড়তে দিই, তাহলে কি সাপোজ ধরো যেটা 2 সেন্টিমিটার সিস্ট ছিল, সেটা আমি ওষুধ দিয়ে কিওর করে দিতে পারলাম, কিন্তু আমি সেটাতে পাত্তা দিলাম না, সেই জিনিসটাই যখন 20 সেন্টিমিটার হয়ে গেল, তখন আমার হাতে ওষুধের অপশন থাকলো না, তখন ডিরেক্টলি আমায় সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে। তো তার থেকে বেটার আমার যখন 2 সেন্টিমিটার আছে, আমি তখনই প্রবলেমটাকে অ্যাড্রেস করব, তাহলে আমার পক্ষে সুস্থ হয়ে যাওয়াটা সুবিধাজনক হবে। আচ্ছা, পেন কিলার খাওয়া কি উচিত? অনেকেই তো প্রচন্ড পেনের মধ্যে ভোগেন, এবার তারা তখন ভাবেন কি যদি পেন কিলারে ঠিক হয়ে যাবে, অনেকে বলেন যে পেন কিলার খাওয়া ঠিক না। তো যে কোনো ওষুধই মাত্রাতিরিক্ত খাওয়া ঠিক না, প্রয়োজনের বাইরে খাওয়া ঠিক না, ঠিক আছে? পেন কিলার একটা সুস্থ স্বাভাবিক কিডনির ওপর হয়তো হঠাৎ করে সেরকম প্রভাব ফেলবে না, কিন্তু কেউ যদি দিনের পর দিন পেন কিলার খেতে থাকে, তাহলে একটা সময় কিছুর উপর প্রভাব ফেলে। ধরো আজ তো আমি তোমাকে বকলাম, ঠিক আছে, আজ তুমি মাইন্ড করলে না, তো আমি তোমাকে রোজ বকতে থাকলাম, তুমি এক সময় তো মাইন্ড করবে। এবং অনেক সময় হয় কারুর কিডনি অলরেডি ড্যামেজড আছে, সে জানে না ব্যাপারটা, সে পেন কিলার খেয়ে নিল, তার ক্ষেত্রে প্রবলেম হবে। বা কারুর পেন কিলারে অ্যালার্জি আছে, সেটাও সে জানে না, যতক্ষণ না একটা এপিসোড হচ্ছে সে বুঝবে না, এবং তাতে তার কিডনি ড্যামেজ হওয়ার চান্স থাকতে পারে, তাই না? সেজন্য যেটাই খাবো, পেন কিলার এখন দেখো খুব পেন হলে পেন কিলার তো খেতে হবে, সে কি করবে? সেটা সাথে কি প্রেগন্যান্সির কোনো সমস্যা হতে পারে পেন কিলার খেলে? না, কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে কিছু সার্টেন পেন কিলার্স তোমার মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে ওভিউলেশনে হ্যাম্পার করতে পারে, ঠিক আছে, করতে পারে নাও করতে পারে, সেটা সব পেন কিলার্স না, কিছু পেন কিলার্স থাকে। আচ্ছা, অনেক মিথ রয়েছে এই ব্যাপারে, মানে পিরিয়ডস নিয়ে, ওগুলো নিয়ে আপনি কি বলবেন? যেমন বলো, মিথ বলো কি কি আছে। মিথ যেমন ধরে নিন যে আয়রন ট্যাবলেট খেলে ঠিক হয়ে যায়, এরকম অনেক শুনেছি। আয়রন ট্যাবলেটের ফাংশন কি তোমাকে বুঝতে হবে। আমরা আয়রন ট্যাবলেট কেন খাই? যাতে শরীরে আমাদের আয়রন রিজার্ভ বাড়ে, আয়রন ডেফিসিয়েন্সির জন্য শরীরে যে রক্তাল্পতা হচ্ছে সেটা যাতে ঠিক হয়ে যায়। সাপোজ তোমার আয়রন ডেফিসিয়েন্সির জন্য রক্তাল্পতা হচ্ছে না, অন্য কারণে হচ্ছে, সেক্ষেত্রে তুমি আয়রন বেশি খেলে তোমার আয়রন ওভারলোড হবে। এবং মেন্সের ক্ষেত্রে বলবো যে মেন্স কেন আমার গন্ডগোল হচ্ছে, আমাকে তো কারণটা বুঝতে হবে। আমার শরীরে রক্ত কম বলে রক্ত বেশি বেরোচ্ছে এটা তো হয় না, তাই না? কোনো মহিলার শরীর থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, তার শরীরে রক্ত কম বলে বেশি ব্লিডিং হচ্ছে এটা তো হয় না। আয়রন খেতে পারো যদি শরীরে রক্ত কম থাকে, তোমার স্পেসিফিক্যালি আয়রন ডেফিসিয়েন্সির জন্য যদি রক্ত কম থাকে, কিন্তু আয়রন ট্যাবলেট খেলেই তোমার ব্লিডিং কম হবে বা বেশি হবে এরকম কিছু ব্যাপার নেই। আরেকটাও শোনা যায় যে ঠান্ডা জল খেলে ঠিক হয়ে যায়, বা এরকম কোনো ব্যাপার আছে? সে তো আমি শুনেছি গরম জল খেলেও ঠিক হয়ে যায়, অনেক ধরনের শোনা যায়, এক একজনের থেকে এক এক রকম শুনি, কিন্তু আমি এরকম প্রমাণ কখনো পাইনি। হ্যাঁ, মানে যেই মোমেন্টে পেন হয় সেই টাইমে কি কোনো কিছু হতে পারে, হয়তো কেউ ঠান্ডা জল খেলে তখন তার মানসিক একটা প্রশান্তি, একটা আরাম লাগে, সেটা মেবি একটা সাইকোলজিক্যাল একটা প্যাসিভ, তার আরাম হয় যে না আমার ওই পেনটাও কিছুটা কমলো, কিছুটা একটা ভালো লাগলো, কিন্তু আদারওয়াইজ সেরকম আমি কখনো শুনিনি এরকম যে কিছু হয়। ধন্যবাদ ম্যাম, আপনার সাথে কথা বলে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল, আশা করি দর্শকরা উপকৃত হলেন। দর্শকদের বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে সোনোস্ক্যান এয়ারে পরবর্তী পর্বে আরও একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। নমস্কার।